বহুমুখী চাপে দিশেহারা ইসরায়েল। হামাস, হিজবুল্লাহ, হুথি, আইআরজিসি কাকে রেখে কাকে রুখবে? আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা রইল। এস.জি. রতন স্বাগত জানাচ্ছি চেঞ্জ টিভি আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে। ইসরায়েল বহুমুখী আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। অস্ত্র তৈরির দেশে ফুরিয়ে আসছে অস্ত্র। সেনারা মানসিকভাবে বিপর্যস্ত। হামাসের সাথে লড়ে তাদের যোদ্ধাদের কিছুই করতে পারেনি। শুধু জেদের বশে সাধারণ নিরাপরাধ মানুষগুলোকে মেরেছে, চুরমার করেছে সভ্যতা। হিজবুল্লাহ ও হুথির আক্রমণে তো আগেই প্রাণবায়ু বেরিয়ে যাওয়ার মতো অবস্থায় আছে। তার উপর ইরানি কনসুলেটে ইরানি জেনারেলদেরকে হত্যার কারণে ইরানের সব ক্ষেপণাস্ত্র তাক করা আছে ইসরায়েলের কলিজার দিকে। অপরদিকে দেশের অভ্যন্তরে নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ অব্যাহত আছে। এমন অবস্থায় নেতানিয়াহু কাপড় চোপড় ছেড়ে দিগম্বর হয়ে পালানোর পথ খুঁজতে যেয়ে চোখে ঝাপসা দেখছেন। শারীরিক সমস্যায় আবার হার্নিয়া ধরা পড়ায় এখন সর্ষে ফুল দেখছেন অবেলায়, অমৌসুমে। গত 6 মাসের অধিক সময় ধরে গাজায় নারকীয় তাণ্ডব চালাচ্ছে ইসরায়েল। 33,000-এর বেশি ফিলিস্তিনির প্রাণ গেছে, কিন্তু হামলা থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না, বরং দিন দিন বাড়ছে। কিন্তু এরই মধ্যে ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য সহ কয়েকটি দেশ ইসরায়েলের ওপর চাপ সৃষ্টি করছে। এর আগে বেসামরিক নাগরিকদের রক্ষায় বারবার বলা হলেও ইসরায়েল কর্ণপাত করেনি। কিন্তু এবার একটি এনজিওর 7 কর্মী নিহতের ঘটনায় নড়ে চড়ে বসেছে নেতানিয়াহুর সরকার। কেবল বহির্বিশ্বে নয়, দেশের ভেতরেও ব্যাপক বিক্ষোভের মুখে পড়েছে তার সরকার। যুদ্ধ বিধ্বস্ত গাজা উপত্যকায় প্রয়োজনীয় ত্রাণ সরবরাহের সময় ইসরায়েলি বিমান হামলায় একটি দাতব্য সংস্থার 7 কর্মী নিহত হয় গত সপ্তাহে। ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন নামক এনজিওর গাড়িতে বিমান হামলা চালায় ইসরায়েল। অস্ট্রেলিয়ান, ব্রিটিশ, ফিলিস্তিনি, পোলিশ এবং মার্কিন কানাডিয়ান 7 জন কর্মীকে হত্যা করে। এতেই ক্ষুব্ধ হয় দেশগুলো। প্রেসিডেন্ট জো বাইডেন ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের প্রতিষ্ঠাতা স্প্যানিশ বংশোদ্ভূত ইউএস ভিত্তিক সেলিব্রিটি শেফ জোসে আন্দ্রেসকে ফোন দিয়ে সমবেদনা জানান। আগে থেকেই হোসের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল প্রেসিডেন্ট বাইডেনের। এরপর গত বৃহস্পতিবার প্রেসিডেন্ট বাইডেন নেতানিয়াহুকে ফোন করে কড়া হুমকি দেন। বাইডেন বলেন, বেসামরিক নাগরিকদের সুরক্ষায় যথাযথ ব্যবস্থা না নিলে যুক্তরাষ্ট্র ইসরায়েল ইস্যুতে তার অবস্থান পাল্টাবে। ত্রাণকর্মীদের মধ্যে ব্রিটিশ নাগরিক থাকায় ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধে ব্যাপক চাপে পড়েছেন প্রধানমন্ত্রী ঋষি সুনাক। লেবার পার্টি সহ 3টি বিরোধী দল ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি স্থগিত করার দাবি জানিয়েছে। ক্ষমতাসীন রক্ষণশীল এমপিদেরও অনেকে অস্ত্র বিক্রি স্থগিত চেয়েছেন। এছাড়া দেশটির 600 বিশিষ্ট জন একই দাবি জানিয়েছেন। এছাড়া বাকি দেশগুলো ইসরায়েলের কাছে এর জবাব চেয়েছে। তবে নেতানিয়াহু দুঃখ প্রকাশ করলেও বলেছেন, যুদ্ধের সময় এটা হয়ে থাকে। কিন্তু প্রেসিডেন্ট বাইডেনের হুমকি যে কাজে দিয়েছে তার প্রমাণ শুক্রবার গাজায় ত্রাণের একটি বহর প্রবেশের অনুমতি দেয়া। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, কাজের মধ্য দিয়েই মানবিক দুর্যোগ মোকাবিলায় ইসরায়েলকে প্রমাণ দিতে হবে। গাজায় নিয়োজিত সেনাবাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে, আগে গুলি পরে জিজ্ঞাসা। ইসরায়েলের এক সামরিক কর্মকর্তা এ তথ্য জানিয়ে বলেন, এর ফলেই এনজিওটির গাড়ি হামলার শিকার হয়েছে। তিনি সেনাদের দায়িত্বশীল আচরণের পরামর্শ দিয়েছেন। তার মতে, এই পরিবর্তন না আসলে বেসামরিক নাগরিকদের রক্ষা করা কঠিন হবে। ফলে প্রেসিডেন্ট বাইডেন বললেই যে ইসরায়েল হামলা চালাবে না, তা বিশ্বাস করা যায় না। ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধের আহ্বান জানিয়ে জাতিসংঘ মানবাধিকার পরিষদে প্রস্তাব পাশ হয়েছে। শুক্রবার পাশ হওয়া এই প্রস্তাবে সম্ভাব্য যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের জন্য ইসরায়েলকে বিচারের আওতায় নিয়ে আসার আহ্বানও জানানো হয়েছে। মার্কিন সংবাদ সংস্থা CNN জানিয়েছে, গাজা যুদ্ধে ইসরায়েলের ঝুলিতে কোনো অর্জন যোগ হয়নি। কেবল ফিলিস্তিনিরা নিহত হয়েছেন, ঘরবাড়ি ধ্বংস হয়েছে, আর ইসরায়েল তার ঘনিষ্ঠ মিত্রদের সমর্থন হারাতে বসেছে। এদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তাদের 604 জন সেনার প্রাণ গেছে। গত 7 এপ্রিল 6 মাস পূর্ণ হওয়ার দিনেই দক্ষিণ গাজা থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ইসরায়েল। দীর্ঘ 6 মাসে উপত্যকাটিতে ক্রমাগত বেড়েছে মৃত্যুর মিছিল। 8 এপ্রিল সকাল পর্যন্ত 24 ঘণ্টায় ইসরায়েলের হামলায় অন্তত 46 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, 6 মাসে গাজায় 33,175 জন নিহত হয়েছেন, যার মধ্যে 13,800 জন শিশু। সেই সঙ্গে আহত হয়েছেন 75,000-এর বেশি মানুষ। আর পশ্চিম তীরে 459 জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এর মধ্যে 117 জন শিশু রয়েছে।
দুর্ভিক্ষের মুখে প্রায় 6 লাখ ফিলিস্তিনি, 17 লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত। আবাসিক এলাকাগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, রাস্তাঘাট ধ্বংসস্তূপে জমে আটকে গেছে, বিশ্ববিদ্যালয়গুলো ধ্বংস হয়েছে ও কৃষি জমিগুলো এবড়ো থেবড়ো হয়ে আছে। স্যাটেলাইট তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে গত 7 অক্টোবর থেকে গাজার 56% বেশি ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের মধ্যেই দক্ষিণ গাজা থেকে একটি ব্রিগেড ছাড়া সমস্ত স্থলসেনা প্রত্যাহার করেছে ইসরায়েল। যদিও সামরিক বাহিনী তাৎক্ষণিকভাবে এ বিষয়ে বিস্তারিত জানায়নি। সেনা প্রত্যাহারের ফলে দক্ষিণ গাজার রাফা শহরে দীর্ঘ হুমকির প্রতিকার হবে কিনা তা স্পষ্ট নয়। 7 অক্টোবরের আগে গাজায় হামাসের প্রায় 30,000 যোদ্ধা ছিল বলে জানিয়েছিল আইডিএফ। এক সাম্প্রতিক বিবৃতিতে আইডিএফ বলেছে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তারা প্রায় 13,000 হামাস যোদ্ধাকে হত্যা করেছে। যদিও তারা এই সংখ্যাটি কিভাবে গণনা করেছে তা জানায়নি। ইসরায়েলও হামাস নেতাদের নাম প্রকাশ করে বলেছে যে তাদের হত্যা করা হয়েছে। অক্টোবর থেকে এইভাবে মোট 113 জনের নাম উল্লেখ করা হয়েছে, যাদের অধিকাংশই যুদ্ধের প্রথম 3 মাসে নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। তবে ইসরায়েলি সেনাবাহিনী এই বছরের মার্চ পর্যন্ত গাজায় হামাসের কোনো সিনিয়র নেতা নিহত হওয়ার খবর জানায়নি। গাজায় একদিকে ক্রমাগত প্রাণহানি যেমন বাড়ছে, তেমনি অন্যদিকে তা ইঙ্গিত দিচ্ছে হামাসের সঙ্গে কিভাবে যুদ্ধ শেষ হবে তা নিয়ে দৃশ্যমান পরিকল্পনা নেই ইসরায়েলের। সিএনএনের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, হামাস নির্মূলে গাজায় ভয়াবহ মানবিক সংকটের মধ্যেই উপত্যকাটিতে অনবরত হামলা ইসরায়েলকে একেবারে একঘরে করে দিয়েছে। ফলে নেতানিয়াহু সরকার সব দিক থেকেই চাপের মুখে আছে। অন্যদিকে বহু আন্তর্জাতিক সংস্থা ইসরায়েল যা করছে তা গণহত্যা বলে গণ্য হতে পারে বলেও সতর্ক করেছে। এই অবস্থায় ঘনিষ্ঠ মিত্র দেশগুলো এখন নেতানিয়াহু সরকারের সমালোচনা করছে। আবার ইসরায়েলকে অস্ত্র সরবরাহ না করতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ওপরও চাপ বাড়ছে। গত 7 অক্টোবরের পর থেকে এ পর্যন্ত গাজায় ইসরায়েলের হামলায় 196 জন ত্রাণকর্মী নিহত হয়েছেন। জাতিসংঘ মহাসচিব গুতেরেস তাদের হত্যার কারণ জানতে চেয়েছেন। গত সপ্তাহেই 3টি গাড়িতে হামলা চালিয়েছে ইসরায়েল, যেখানে বিদেশি 7 কর্মী নিহত হয়েছেন, যাদের মধ্যে 3 জন ব্রিটিশ, 1 জন পোলিশ, 1 জন অস্ট্রেলীয়, 1 জন মার্কিনী ও 1 জন ফিলিস্তিনি। এই ঘটনার পর বিশ্বজুড়ে ক্ষোভ ও নিন্দার ঝড় ওঠে। এমনকি খোদ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে সতর্ক করে বলেছেন, মানবিক সংকট দূর করা ও বেসামরিক নাগরিকদের সুরক্ষায় ব্যবস্থা না নিলে মার্কিন পররাষ্ট্রনীতি ঘুরে যেতে পারে। ইসরায়েলকে সেই পরিণতি ভোগ করার জন্য প্রস্তুত থাকতে হবে। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেছেন, ইসরায়েলকে সমর্থন শর্তহীন নয়। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনির শীর্ষ সামরিক উপদেষ্টা মেজর জেনারেল ইয়াহিয়া রহিম সাফাভি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইসরায়েলের কোনো দূতাবাস আর নিরাপদ নয়। তিনি বলেন, সর্বোচ্চ নেতা ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধের যে প্রতিশ্রুতি দিয়েছেন তার বাস্তবায়ন করতে প্রতিরোধ ফ্রন্ট সম্পূর্ণ প্রস্তুত। দখলদার ইসরায়েলকে সিরিয়ায় ইরানি কনসুলেট ভবনে হামলার জন্য অবশ্যই অনুতপ্ত করা হবে। কেবল দেশের বাইরে নয়, অভ্যন্তরেও ব্যাপক বিক্ষোভের মুখে নেতানিয়াহু। জিম্মিদের মুক্তি ও তার পদত্যাগের দাবিতে প্রতিদিনই দেশটিতে বিক্ষোভ হচ্ছে। সাম্প্রতিক সপ্তাহে বিক্ষোভকারীরা পার্লামেন্টের ভেতরে ঢুকে জানালায় হলুদ রং লেপটে দেয়। শনিবার নেতানিয়াহুর বিরোধীরা বলেছেন, গাজায় থাকা জিম্মিদের মুক্তির জন্য চুক্তি দাবি করে 1 লাখ মানুষ সরকারের বিরুদ্ধে সমাবেশ করেছেন। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জিম্মি এলাদ কাজিরের মরদেহ উদ্ধার করার পর তেল আবিব সহ দেশটির অন্যান্য শহরে সমাবেশ হয়। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, সমাবেশে বিক্ষোভকারীরা এখনই নির্বাচন এবং এলাদ আমরা দুঃখিত বলে স্লোগান দেন। যুদ্ধ শুরু হওয়ার 6 মাস পরেও এই যুদ্ধে ইসরায়েলের লক্ষ্য পূরণ হয়েছে কিনা তা স্পষ্ট নয়। বিক্ষোভের মধ্যেই একটি গাড়ি ঢুকে যায়, যদিও এতে হতাহতের খবর পাওয়া যায়নি। দর্শক, শেষ করছি আজকের মতো। ভালো থাকুন। যারা যারা দেখছেন এই অনুষ্ঠান তাদের সবাইকে ঈদের শুভেচ্ছা বলছি। কিন্তু আমার জানেন একটা কথা কি মনে পড়লো, দর্শক আমাকে মাফ করবেন, ওই যে নজরুলের কবিতা আছে না, জীবনে যাদের হর রোজ রোজা ক্ষুধায় আসে না নিদ, মুমূর্ষু সেই কৃষকের ঘরে এসেছে কি আর ঈদ। বাঙালি আমাদের এইখানে যারা আছে এই জাতির মধ্যে আমি একটা অসাধারণ রেজিলিয়েন্স দেখি। রেজিলিয়েন্স মানে সহ্য শক্তি। প্রতিকূলতার মধ্যেও তারা যেরকম করে লড়াই করতে পারে। আমরা জার্মানিতে গেছি একবার একটা প্রোগ্রামে, যেদিন ফিরছি এয়ারপোর্টে সেদিন ড্রাইভার গল্প করতে করতে যখন জানলো যে আমরা বাংলাদেশের, তখন সে এত প্রশংসায় পঞ্চমুখ, which I've seen in TV,
ইস ফ্লাড, মানে সেটা সম্ভবত সে 88 বা কোনো একটা বন্যার কথা বলছিল। বলছে যে পানির মধ্যে গরু, মহিষ, ছাগল ভেসে বেড়াচ্ছে মরে, অ্যান্ড পিপুল লিভিং অন ব্যাম্বু। আমি পরে তার থেকে বুঝি যে মাচা তৈরি করি বা ভেলা বানাই আমরা, সেটার কথা বলছে। সে বলছে যে এরকম দেখলাম পানির উপরে দুটো শিশু, পাশে দিয়ে একটা সাপ যাচ্ছে, বাচ্চা দুটো হাসছে, খেলছে। মানে সে এত মোহিত, মুগ্ধ যে এই জাতি এত সহ্য করতে পারে। আমি সেটাই বলবো, আমাদের অসাধারণ ধৈর্য সহ্য আছে, আমাদের সহ্য শক্তি আছে, আমরা ঘুরে দাঁড়াতে পারবই। এই রোজায় নিশ্চয়ই সেই কামনা করেছেন, ঈদেও সেটাই আল্লাহর কাছে চাইবেন। সবাইকে শুভকামনা। খোদা হাফিজ, আল্লাহ হাফিজ। আমি ববি হজ্জাজ আমার তরফ থেকে এবং আমার দল জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের তরফ থেকে চেঞ্জ টিভির সকলকে এবং চেঞ্জ টিভির সকল শ্রোতাকে জানাই ঈদ মুবারক। চেঞ্জ টিভির সকল দর্শককে আমি ঈদের মোবারকবাদ দিচ্ছি। ঈদ আপনাদের আনন্দে কাটুক, হাসি খুশি থাকুন, সকলে সুস্থ থাকুন। এই সময় অনেক মানুষ আপনারা দেশের বাড়িতে যাবেন, আপনারা নিরাপদে থাকুন এবং ঈদ হোক সকলকে নিয়ে, মানে ঈদের ভেতরেও আমরা যেন একটা সমতার চর্চার মধ্যে থাকতে পারি।